প্রথমেই জানিয়ে দিব দিল্লিতে আবারও প্রকাশ্যে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সাথে গোপন বৈঠক, চাঞ্চল্যকর তথ্যভাস। এরপর থাকছে যারা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এবার জামায়াত ইসলামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চরমোনাই পীর। পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরুর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফেরানো এটিই প্রথম জুলাই গণহত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এবং সর্বশেষ জানাবো হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের স্ত্রী। কদিন ধরেই জল্পনা ছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসম্মুখে হাজির হবেন, বিশেষ করে সাংবাদিকদের সামনে। অবশেষে সেটা হলো, কিন্তু ভিন্ন মাধ্যমে, সরাসরি নয়, এক অডিও বার্তা নিয়ে। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে তার অডিও বার্তাটি নতুন কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে শেখ হাসিনা তার সরকারের কোনো ভুল, কোনো ভ্রান্তির প্রসঙ্গ টেনে আনেননি, ক্ষমা নয়, দুঃখ প্রকাশ করেননি। তবে নতুন কিছু প্রসঙ্গ টেনে এনেছেন যা রাজনীতিতে আলোচনার খোরাক হতে পারে। তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করেছেন। দেশটি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে এমন অভিযোগ করেছেন। তার অভিযোগের নিশানা হচ্ছেন প্রফেসর ইউনুস। হাসিনা 5 দফা দাবি পেশ করেছেন এই অডিও বার্তায়। 1. বাংলাদেশের সামনে অন্ধকার সময়, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, আর এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। এই নির্বাচনে আওয়ামী লীগ সহ সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে তার ভাষায় ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। 2. সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে রক্তপাত, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে হবে। 3. সংখ্যালঘু সহ নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে। 4. সাংবাদিক সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 5. জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে 24-এর ঘটনাবলীর নিরপেক্ষ তদন্ত করতে হবে। কিভাবে এই ঘটনা ঘটল তা জনগণকে জানাতে হবে। অডিও বার্তায় শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ইতিহাসের এক দুঃসময় পার করছে, পরিণত হয়েছে এক বিশাল কারাগারে। এছাড়া তিনি দেশি বিদেশি চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে দেশকে উদ্ধার করারও আহ্বান জানান। ইসলামী আন্দোলনের আমির সাইয়াদ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা তাদের বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলামের পক্ষে, আর ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হল হাতপাখা। সাইয়াদ মোহাম্মদ রেজাউল করিম বলেন, একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তারা ক্ষমতায় গেলেও দেশের শারিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শারিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এই নীতিগত পার্থক্যের কারণেই আমরা 11 দলীয় জোট ত্যাগ করেছি। তিনি বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় ফায়দা লুটতে চায়, দেশবাসী তাদের চিনে নিয়েছে। তিনি দাবি করেন, শারিয়া শাসন ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত হওয়া সম্ভব নয়। গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও দেখছিলেন, আর তার অনুগত পুলিশ কর্মকর্তা এই কথা বলছিলেন। 24শে জুলাই গণ অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল একসময় কারওয়ান বাজার ও তেজগাঁ এলাকার মাস্তান হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন তিনি। 2014 সালের 12 জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বিরোধী দলকে তিনি দেখে নেবেন, কোনো ছাড় দেয়া হবে না। তিনি তার কথা রেখেছেন। গুমের হুকুম দেয়া, ক্রসফায়ারের অনুমতি প্রদান, রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তাকরণ ও অপহরণ, মাদকের ব্যবসাসহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়ার ডন হিসেবে। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন। দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে। সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন। তার হাত দিয়েই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনিজির আহমেদ, প্রলয় কুমার জোয়ারদার, মোল্লা নজরুল ইসলাম, বিপ্লব বিজয় মজুমদার, ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা। কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন, আসাদুজ্জামান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন। যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন। মাঠ
পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাঠাত, কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না। তার কমান্ডই ছিল শেষ কথা। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কম বলতেন, কিন্তু শেখ হাসিনার লাঠিয়াল হয়ে কাজ করতেন। অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন। শুধু তাই নয়, পুলিশ, ফায়ার সার্ভিস, পাসপোর্ট, আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেয়ার অভিযোগ ছিল। তার অত্যাচার ও নির্যাতনে ঢাকা ১১ তেজগাঁ নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে। অনেকেই বাসা বদল করতে বাধ্য হয়েছেন। পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিংয়ে তার স্ত্রীর মাধ্যমেও মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি। ২৮ জুলাই ২০২৪ আসাদুজ্জামান খান কামালের মাধ্যমেই মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ পায়। জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার প্রধানমন্ত্রীর নির্দেশ আসাদুজ্জামান খান কামালই জানিয়েছিলেন। বঞ্চিত একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেয়া হতো কামালের একক সিদ্ধান্তে। এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরই তিনি ওএসডি করেছেন। অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে। কামালের অপকর্ম ছিল কয়েক ভাগে বিভক্ত। প্রথমত, যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো, সবকটি থেকে তিনি নিয়মিত অর্থ আদায়ের ব্যবস্থা করতেন। মেধা বা পরীক্ষার ভিত্তিতে নয়, কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো। সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকত এমনটি নয়, সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই চক্রের লোকেরা পাঠাতো তালিকা এবং বস্তা ভর্তি টাকা। সে টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল। ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে। সূত্র জানায়, তিনি দায়িত্ব নেয়ার পরই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন। বিরোধী মতের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজান এবং এসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশেই। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, সালাউদ্দিন আত্মগোপনে গেছেন। কামালই হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়েব মামলার সংস্কৃতি চালু করেছিলেন। গায়েবী মামলায় মরা মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন। সূত্র জানায়, কামালের আরেকটি বড় অপকর্ম হল তিনি ছাত্রলীগ, যুবলীগকে অকাতরে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন। কামালের ১০ বছরের মন্ত্রিত্বের সময় প্রায় ৩২,০০০ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের। বিরোধী দলের আন্দোলন দমনের জন্য এসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তিনি গড়ে তুলেছিলেন হেলমেট বাহিনী। এই হেলমেট বাহিনী বিরোধী দল ও মতের উপর চড়াও হতো। এভাবেই একটি প্যারালাল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল। পুলিশের বদলিতে কামাল নিজেই একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন। কথিত ৪ সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবনে নিয়ে আসতেন। সেই রিপোর্ট তিনি নিজেই করাতেন। সেই রিপোর্টের ভিত্তিতে তিনি নিয়োগ করে হাতিয়ে নিতেন কারি কারি টাকা। এই নিয়োগ বাণিজ্যে ছিলেন প্রলয় কুমার জোয়ারদার ও মোল্লা নজরুল ইসলাম এবং তার ছেলে জ্যোতি। কোনো জেলার এসপি হলে ১ কোটি টাকার নিচে কারও বদলি হতো না। আবার ভিআইপি জেলাগুলোর এসপি হতে হলে নিম্নে ৩ কোটি টাকা সিন্ডিকেটকে দেয়া লাগত।